মুক্তিযুদ্ধকে যারা দেখেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেরই বয়স আজ ৭০-এর কোঠায়। একদিন হারিয়ে যাবে সাধারণ মানুষের কষ্ট, সংগ্রাম আর অপেক্ষার সেই দিনগুলোর কথা, যদি না তা সংরক্ষণ করা হয়। বেঁচে থাকুক সেই দিনগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সব বাঙালির মনের মণিকোঠায়। আজ আমরা শুনব এনামুল কবিরের মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা। এনামুল কবির বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে ম্যানেজার পাবলিক রিলেশনস হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির মহত্তম অর্জন। হাজার বছরের ইতিহাসে ৭১-এর মুক্তিযুদ্ধ ও বিজয়গাথা জাতির ইতিহাসে অম্লান, প্রেরণা ও আত্মোৎসর্গের মহৎ দৃষ্টান্ত হিসেবে অনন্তকাল বাঙালিকে সঠিক পথের সন্ধান দেবে। তখন ৫৬,০০০ বর্গমাইল রণাঙ্গন হলেও এর আবেদন ও বিস্তৃতি ছিল বিশ্বজনীন। জাতি ধ্বংস করার নীল নকশা হিসেবে পাকিস্তানিরা সেদিন সর্বাত্মক পন্থা বেছে নিয়েছিল। তারা পাকিস্তানপন্থী বাঙালির একটি অংশকে রাজাকার, আল শামস ও আল বদর বাহিনী গঠন করে সর্বাত্মকভাবে জাতি নির্মূলের অংশ হিসেবে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ও ধর্মান্তকরণের ন্যায় পদক্ষেপ নিয়ে সর্বাত্মক ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। বাঙালির পরম্পরাগত সংগ্রামী ঐতিহ্যের শেকড় গভীর, তাই জাতির দুর্দিনে তারা শক্তি, সাহস ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছিল সেদিন, যার দরুন ট্যাঙ্ক, কামান ও বিমান আক্রমণকে বাঙালি তার দুর্জয় সাহস দিয়ে প্রতিরোধ করে দিয়েছিল। ২৫শে মার্চের মধ্যরাতে অপারেশন সার্চ লাইটের আওতায় ঢাকা শহরের ঘুমন্ত কয়েক হাজার মানুষকে হত্যা করার মধ্য দিয়ে সাফল্যের ভাবনা থাকলেও তার সুযোগ বানচাল করে দেয় প্রতিরোধ যোদ্ধারা। ২৬শে মার্চ থেকেই বিভিন্ন অঞ্চলে পাক বাহিনীকে প্রতিরোধ করা হয়। সেই প্রতিরোধ যুদ্ধ থেকে গেরিলা যুদ্ধ, তারপর সর্বাত্মক যুদ্ধে পাকিস্তান বাহিনীকে কোণঠাসা করে মিত্রবাহিনীর সহযোগিতায় ৭১-এর ১৬ই ডিসেম্বর পাক বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। মুক্তিযুদ্ধের প্রজন্ম হিসেবে ৭১-এর মুক্তিযুদ্ধকে আমরা হঠাৎ যুদ্ধ হিসেবে কখনোই বিবেচনা করি না। এর ধারাবাহিক পটভূমি মুক্তিযুদ্ধকে অনিবার্য করেছিল। দীর্ঘ সামরিক শাসনের আওতায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভিতর দুস্তর বৈষম্য সৃষ্টি হয়। নৈতিক দুর্বলতার কারণে সৃষ্টির শুরু থেকেই তারা বাঙালি মুসলমানকে কখনোই মুসলমান হিসেবে গণ্য করত না, হিন্দুয়ানি গণ্য করত। এ ধরনের জাতিবিদ্বেষী চেতনা থেকে বাঙালিকে শোষণ ও জাতিগত নিপীড়ন করে। মাতৃভাষার অধিকার আদায়ে বাঙালিকে ১৯৫২ সালে রক্ত দিতে হয়। এরই ধারাবাহিকতায় আন্দোলনের একটি পর্যায়ে ১৯৬৯ সালে প্রেসিডেন্ট আইয়ুব খান সেনাবাহিনীর প্রধান ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে। সামরিক সরকার এসেই ৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়। এই নির্বাচনে পূর্ব পাকিস্তান তথা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ আত্মপ্রকাশ করে এবং জাতীয় সরকার গঠনের অধিকার পায়। সুবিধাপ্রাপ্ত পাকিস্তানের ধনিক শ্রেণী ও সামরিক জান্তারা আওয়ামী লীগের এ উত্থানকে পাকিস্তানের জন্য হুমকি বলে মনে করে। তারা পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতা বাঙালির হাতে ক্ষমতা প্রদানের প্রতিবন্ধকতা সৃষ্টিতে নানারকম টালবাহানা করে। বারবার জাতীয় সংসদ অধিবেশনের তারিখ পিছিয়ে দেয়। এতে সঙ্গত কারণে বাঙালিরা রাজপথে আন্দোলনের উত্তাপ ছড়ায়। নানাবাড়ি বারান্দিপাড়া থেকে আমি তখন মাইকেল মধুসূদন কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলাম। অগ্নিঝরা মার্চে প্রতিটি বাঙালি ইয়াহিয়া খানের এই গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদী হয়। যশোরের পার্শ্ববর্তী বিভাগীয় শহর খুলনার শিল্পাঞ্চল খালিশপুরে একাধিক কলকারখানা থাকায় ওখানকার সংগঠিত শ্রমিকরা প্রতিবাদ মুখর ছিল। মিছিল, মিটিং, বিক্ষোভ নিত্যকার ঘটনা তখন। সামরিক সরকার এসব দমনের উদ্দেশ্যে অসংখ্য শ্রমিক, ছাত্র ও প্রতিবাদকামী জনতাকে গুলি করে হত্যা করে। এর প্রভাব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও এসে পড়ে। ফলে নিয়মিত ক্লাস হওয়ার সুযোগ ছিল না। এখানেও মিটিং, মিছিল, প্রতিবাদের মাধ্যমে সামরিক সরকারের দুরভিসন্ধির কথা জনসম্মুখে তুলে ধরা হতো। যশোর ক্যান্টনমেন্ট শহরের বেশ কাছেই অবস্থিত। ঢাকা শহরে ২৫শে মার্চ গভীর রাতে অপারেশন সার্চ লাইটের আওতায় ঘুমন্ত নগরবাসীর কয়েক হাজার মানুষকে হত্যার সংবাদ বহির্বিশ্বে তখনও প্রচার পায়নি। তবে আকাশবাণী ও বিবিসিতে বিভিন্ন সূত্র থেকে এই ঘটনার আংশিক সংবাদ প্রচারিত হয়।
যশোর শহরে 25শে মার্চের রাতে তেমন কোনো ঘটনা না ঘটলেও থেকে থেকে গভীর রাতে গুলি ও হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। রাত পোহালে লোক চলাচল শুরু হলে আমরা কয়েক বন্ধু শহরের বিভিন্ন এলাকায় যে আগের রাতের ঘটনাবলী জানতে চেষ্টা করি, কিন্তু সেনা সদস্যদের সতর্ক পাহারা ও নির্দেশ অমান্য করে শহরের অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব হয়নি। নিকটবর্তী দোকান থেকে ট্রানজিস্টারের জন্য কয়েক ডজন ব্যাটারি কিনে বাসায় ফিরে এলাম। গতরাতের ঘটনা জানতে না পারায় মনে খুব অস্বস্তি বোধ করি। দুপুরে ট্রানজিস্টারের নব ঘুরাতে গিয়ে হঠাৎ চট্টগ্রাম বেতার থেকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের ঘোষণা শুনতে পাই। বিক্ষিপ্ত ওই সংবাদে জানা গেল দেশের বিভিন্ন এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সাধারণ জনতা, বাঙালি সৈন্য, পুলিশ ও আনসার এগিয়ে এসেছে। কিছুক্ষণ বেতারে দেশাত্মবোধক সঙ্গীত ও বুলেটিন আকারে সংবাদ প্রচারিত হয়। এছাড়া 25 মার্চ রাতে ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে সাইক্লো স্টাইলে প্রেরিত বঙ্গবন্ধুর দেয়া শেষ বার্তা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান ও বেতার কর্মী আবুল কাশেম সন্দীপ ছাড়াও অনেকের কণ্ঠে পাঠ করে শোনানো হয়। এসব প্রচারিত সংবাদ দেশের মানুষের অনিশ্চয়তা ও সন্দেহ কাটতে সাহায্য করে। একই সাথে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের অংশবিশেষও প্রচারিত হয়। এরপর যথারীতি 27 মার্চ দুপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অন্যান্য কথিকার নির্দেশনা সহ মেজর জিয়ার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা প্রচারিত হয়। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. মূল ইংরেজি পরে বাংলায় বেশ কয়েকদিন ধরে প্রচার পেতে শুরু করে। বারান্দিপাড়া যশোর শহরের উপকণ্ঠে হলেও ক্যান্টনমেন্ট নিকটবর্তী। আকস্মিকভাবে 28শে মার্চ কামান, মর্টার ও রকেট লঞ্চার আমাদের বসবাস এলাকায় গোলাবর্ষণ করতে থাকে। এই বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়। এর মধ্যে অনেক পরিচিত প্রতিবেশীও ছিল। পরে জেনেছি ক্যান্টনমেন্ট থেকে বাঙালি সেনারা বিদ্রোহ ঘোষণা করায় ক্যান্টনমেন্ট ত্যাগ করার সময় পাক বাহিনীর এই নির্বিচার গোলাবর্ষণের মূল কারণ। অবস্থা সংকটজনক বিবেচনা করে পরিবারের মুরব্বীরা 31শে মার্চেই গ্রামে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে বৈশাখের খরতাপের মধ্যেও বয়স্ক মুরব্বীসহ পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। মোড়ে মোড়ে দেখলাম গ্রামের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে কলসি আর মটকায় ভরা পানি দিয়ে পরিশ্রান্ত পথচারীদের মধ্যে পানি বিতরণ করছে। কোনো কোনো জায়গায় যৎসামান্য শুকনো খাবার সবার মধ্যে ভাগ করে খাওয়াচ্ছেন। অভূতপূর্ব এসব কাণ্ড দেখে আমাদের সংশয় সন্দেহ কাটে। অর্থাৎ বাঙালি স্বাধীনতার মর্মবাণী সর্বস্তরে পৌঁছে গেছে। কোনো নির্দেশনা ছাড়াই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিনকার সেই কর্মকাণ্ডে আমরা আপ্লুত হই। পাক হানাদার বাহিনী 25শে মার্চ অতর্কিত আক্রমণে একটি জাতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত জনতা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে তা প্রতিহত করতে অকাতরে জীবন দান করে। 19শে মার্চ সর্বপ্রথম জয়দেবপুর সেনা ছাউনিতে বাঙালি সেনারা বিদ্রোহ করে। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ যুদ্ধে তারা ক্যান্টনমেন্ট ত্যাগ করে। একই সময়ে চট্টগ্রাম, সৈয়দপুর বিভিন্ন এলাকা থেকে একইভাবে বাঙালি সেনারা বিদ্রোহ ঘোষণা করে, শত্রু মোকাবেলার লক্ষ্যে প্রস্তুতি নেয়। বলা বাহুল্য, সকল সেনা সদস্য পার্শ্ববর্তী গ্রামের সাধারণ জনগণের সহায়তায় নিরাপদ আশ্রয় থেকে পরবর্তী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পায়। গ্রামে নিরাপদ আশ্রয়ের পর এপ্রিল মাসের দিকে একজন সহযোগীকে সাথে নিয়ে আমি যশোরের বারান্দিপাড়ায় পুনরায় সরেজমিন দেখার জন্য প্রত্যাবর্তন করি। এসে দেখলাম এলাকা জনমানব শূন্য। দু একজন পরিচিত যারা আছে তারাও ঠিকমতো কথা বলতে চায় না। অদম্য সাহস নিয়ে তবুও শহরে প্রবেশ করতে চাইলাম। তখন কারফিউ ছিল না। শহর থেকে কিছু কেনাকাটা করে ফিরে এলাম বারান্দিপাড়ায়। দরকারি কিছু জিনিস সহ আমার সুটকেসটি নিলাম। তাতে কিছু চিরা ও মালটা নিলাম। গ্রামে পাকবাহিনীর ঘেরাওয়ের কথা ভেবে অনির্দিষ্ট যাত্রায় হয়তো 2-3 দিন বেঁচে থাকার অভিপ্রায়ে এ ব্যবস্থা। সম্ভাব্য বিপদকে মোকাবেলা করার এই শিক্ষা সেদিনের সময়ের কাছ থেকে নিয়েছিলাম। এগুলো নিয়ে একই দিনে পুনরায় গ্রামের দিকে রওনা হলাম। পথিমধ্যে ঢাকা রোড বলে খ্যাত সড়কে উঠতেই দেখলাম মেশিনগান সজ্জিত একটি আর্মি ট্রাক সামনে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে। তখন চেতনা হয় কারফিউ শুরু হয়েছে।
আমরা অনিরাপদ সময়ে রাস্তায় বেরিয়ে ঝুঁকির মধ্যে নিজেদের টেনে এনেছি। একথা ভাবতে না ভাবতেই রাস্তার পাশে বিহারি ক্যাম্প থেকে কয়েকজন বিহারি আমাদের চিৎকার করে ডাকতে শুরু করে। মনে মনে ভাবলাম হয়তো তারা আমাদের নিরাপত্তা দিতে রাখছে। তারপর খুব দ্রুত সিদ্ধান্ত নিলাম, মরতে হলে পাক সেনাদের ছোড়া গুলিতে মরব, তবুও বিহারিদের হাতে নয়। মুহূর্তেই আলোচনা ছাড়াই দুজন সড়ক ধরে এগিয়ে যেতে লাগলাম। ঢাকা ব্রিজে উঠেই নাকে ভেসে এলো উৎকট দুর্গন্ধ। দেখলাম কুকুর ও শকুন একটা শবদেহের অংশবিশেষ নিয়ে কাড়াকাড়ি করছে। কুকুরের ডাক ও শকুনের ডানা ঝাপটানির সাথে বাতাসে ভেসে আসা গন্ধে দম আটকে আসার অবস্থা। প্রায় দৌড়ে পার্শ্ববর্তী শঙ্করপাশা গ্রামে ঢুকে নিরাপদ পথ পরিক্রমার তথ্য নিয়ে মনোবল ও শক্তি সঞ্চয় করে পুনরায় গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছালাম অনেক রাতে। আমার আব্বা খুলনা নিউজ প্রিন্ট মিলে চাকরি করার সুবাদে কারখানার কলোনিতে ভাই, বোন ও মাকে নিয়ে বসবাস করতেন। 25শে মার্চ থেকে মে মাস অবধি কেউ কারো সংবাদ জানি না। নানা বাড়িতে থাকার দরুন সবসময় আমি ওনাদের সাথেই ছিলাম। লোক মুখে শুনতে পেলাম খালিশপুরে অবস্থিত সকল কারখানা বিহারিদের দখলে। পাকবাহিনী ও বিহারিদের দৌরাত্মে বিভীষিকাময় পরিস্থিতি ছিল। কোনো বাঙালিকে টার্গেট করলে কখনো কখনো তারা জ্বলন্ত বয়লারে ফেলে মানুষ হত্যা করত। ওই প্রতিকূলতা পেরিয়ে ওনারা গ্রামের বাড়িতে পৌঁছালেন। সবার সাথে আমার দেখা হলো। এদিকে আমার শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। তবুও উপস্থিত বন্ধু-বান্ধবদের সাথে আলোচনা হলো কিভাবে কখন ভারতে যেয়ে অস্ত্র প্রশিক্ষণ নিতে হবে। এর আগে 2 থেকে 3 জন মুক্তিযোদ্ধাকে আমাদের বাড়িতে রেখে তাদের বিশ্রামের ব্যবস্থা করি এবং বর্ডারের সংক্ষিপ্ত রাস্তা পার দিয়ে দেই। এর মধ্যে আলতাফ চৌধুরীর কথা মনে পড়ে। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা করেছেন। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছি। শারীরিক দুর্বলতা চরম আকার ধারণ করলে আমার মা জোর করে চিকিৎসার জন্য যশোর শহরে নিয়ে যেতে চাইলেন। মুক্তিযুদ্ধে যোগদানের জন্য প্রশিক্ষণ নেওয়া আমার দ্বারা সম্ভব হল না। দ্রুত আমার ওই বিপদসংকুল সময়ে যশোর শহরে সিভিল সার্জনকে দেখালাম। পরীক্ষা করে দেখা গেল আমার টিবি বা যক্ষ্মা হয়েছে। মানসিকভাবে দুর্বল হয়ে গেলাম। ইনজেকশন আর ওষুধ কিনে যশোরে আবার বারান্দিপাড়ায় এলাম চিকিৎসা নেওয়ার জন্য। দেখলাম যাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল তার 2 জন আত্মীয় রাজাকারে যোগ দিয়েছে। মাঝে মধ্যে তারা সেই সুবাদে বাসায় আসতে লাগলো এবং বারান্দিপাড়া বিহারি ক্যাম্পের নিকটবর্তী হওয়ায় সেখান থেকেও আমাদের দেখতে আসলো। কেউ কেউ আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করল। চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকার এই প্রয়াস ও বিপদসংকুল পরিস্থিতি আমাদের আতঙ্কিত করল। প্রতিদিন ইনজেকশন নিতে হতো। কাউকে না পাওয়ায় আমার মা আনাড়ি হাতে নিজেই প্রতিদিন ইনজেকশন পুশ করতেন। খুব ব্যথা পেলেও কিছুই করার ছিল না। সিদ্ধান্ত নিলাম সিভিল সার্জনকে দেখিয়ে একবারে ঔষধ ও ইনজেকশন কিনে নিজ গ্রামে ফিরে যাব। গ্রামে যেতে হলে আমাদেরকে নামতে হবে 12 বাজার। সে উদ্দেশ্যে শহর থেকে বাসে উঠলাম। যাত্রীর সংখ্যা খুবই কম। নিতান্তই জরুরি না হলে এ সময় কেউ যাতায়াত করত না। বাস চলতে শুরু করল। অনেকটা পথ এগিয়েও গেল। সামনে ক্যান্টনমেন্ট এলাকা। দেখলাম 2 জন অস্ত্রধারী সৈনিক ইশারা দিয়ে বাসকে থামতে বলল। এরপর তারা বাসের যাত্রীদের তল্লাশি ও নানা রকম প্রশ্ন করতে লাগল। বুঝতে পারলাম যে এখানে কঠোর নিরাপত্তার জন্য এই চেকিং ব্যবস্থা। 53 বছর আগে আমার মার বয়সই বা কত। আমিও প্রথম বর্ষের ছাত্র হিসেবে যুবক। সৈনিকদের দৃষ্টিতে আমরাই তখন টার্গেট। কিছুই করার নেই। এতটাই দুর্বল ছিলাম, তাই যে কারোর চোখে আমার শীর্ণকায় দেহ দৃশ্যমান। তাছাড়া সাথে ছিল মেডিকেল কাগজপত্র এবং তখনকার আলোচিত ডান্ডি কার্ড বা পরিচিতি কার্ড। তবুও প্রমাদ গুনছিলাম। প্রতিটি যাত্রীর সিটে তারা নিরীক্ষণ করতে লাগল এবং প্রশ্ন করল। এর মধ্যে তাদের বিবেচনায় 7 থেকে 8 জন যাত্রী শনাক্ত করে নিচে নামিয়ে নিয়ে গেল। এরপর বাস ছাড়ার অনুমতি দিল। অসুস্থ থাকায় এবং নিরাপদ স্থান হিসেবে আবার গ্রামে ফিরে গেলাম। আমার হাতে সব সময় একটা ট্রানজিস্টার থাকত। নবঘড়িয়ে সকল সংবাদ সংগ্রহ করা ছিল আমার কাজ। একদিন গভীর রাতে আমার ঘরের কাছেই রাইফেলের গুলির শব্দ শুনতে পাই। ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম এত রাতে আমারই পরিচিত কোনো মুক্তিযোদ্ধা তাদের উপস্থিতি জানান দিল। এছাড়াও প্রতিটি পরিবারে পক্ষ বিপক্ষ মতামত থাকায় মুক্তিযুদ্ধ বিরোধীদের জন্যও ছিল এটা সতর্কবার্তা।
খাপছাড়াভাবে আমি তখন মুক্তিযুদ্ধের সময় ডায়েরি লিখতাম। তাতে দেখলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ৪ জুন তারিখে মুক্তিবাহিনী যশোর সেক্টরে 2টি সামরিক শিবির আক্রমণ করে ২০ জন পাক সেনা খতম করে এবং তাদের অস্ত্র দখলে নেয়। আরও বলা হল, ঝিকরগাছা, কুমিল্লা, রংপুর, পটুয়াখালী ইত্যাদি শহরে এ ধরনের আক্রমণ পাক বাহিনীকে বিপন্ন করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ইয়াহিয়া খান মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ ও বিশ্ব জনমতের চাপে লোক দেখানো সাধারণ ক্ষমা ঘোষণা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানালে ৩৬১.৪৪ মিটার ব্যান্ডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, বাঙালিদের লাশের স্তূপে পাকিস্তান মৃত। একমাত্র স্বাধীন বাংলাদেশ মেনে নিলেই এই সমস্যার সমাধান হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সমন্বয়ে ছোট শিশু কিশোরদের জন্য আমরা শিক্ষাদান কর্মসূচি চালু করলাম। মুক্তিযুদ্ধ কবে শেষ হবে তার তো কোনো ঠিক নেই। আমার ২৩ জুনের ডায়েরিতে লেখা, গতকাল ঢাকা বিমানবন্দরে প্রবল বিস্ফোরণে সমস্ত সড়ক কেঁপে ওঠে। উদ্দেশ্য বিদেশিদের কাছে মুক্তিযোদ্ধাদের আক্রমণের অস্তিত্ব জানান দেওয়া। আমাদের গ্রাম নলভাঙ্গার সন্নিকটে মহেশপুর, চৌগাছা ইত্যাদি বর্ডার থাকায় সীমান্ত সংঘর্ষ প্রায়ই লেগে থাকত। কোনো গোলাগুলির আওয়াজ বন্ধ থাকলে আমাদের মনটা খারাপ হয়ে যেত। সংঘর্ষ, বিস্ফোরণ এগুলো মুক্তিযোদ্ধাদের উপস্থিতির উপাদান। দিন এগোতে থাকে, যুদ্ধের গতিও তত তীব্র হয়। প্রতিটি রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে থাকে। এসব খবর সান্ধ্যকালীন বৈঠকখানায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গ্রামবাসীদের উপস্থিতিতে আমরা উপভোগ করতাম। এছাড়া আকাশবাণী, বিবিসি, ভয়েস অফ আমেরিকা থেকে পরিবেশিত সংবাদ শোনার জন্য বৈঠকখানা প্রায় মধ্যরাত পর্যন্ত সরগরম থাকত। প্রত্যেকেই নিজেদের মতো করে মুক্তিযোদ্ধাদের সাফল্যে ও পাকবাহিনীর কোণঠাসায় অভূতপূর্ব দেশপ্রেমের উপলব্ধি ও আত্মোৎসর্গীকৃত মনোভাব নিয়ে প্রত্যেকেই যেন হয়ে যেত এক একজন মুক্তিযোদ্ধা। পায়ে পায়ে সময় এগোতে থাকে। রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাফল্যে ও ভারতের কূটনৈতিক দক্ষতায় বৃহৎ শক্তিবর্গ তাদের আধিপত্য ধরে রাখার জন্য একের পর এক ছক কষতে লাগল। দীর্ঘ ৯ মাস প্রায় ১ কোটি শরণার্থীকে অন্ন জোটাতে ভারত তখন হিমশিম খাচ্ছিল। তার উপর শরণার্থী শিবিরে বিভিন্ন রোগের মহামারীতে চাপ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দেশের নাগরিকগণ তাদের প্রচেষ্টায় শরণার্থী শিবিরে চাহিদার তুলনায় অপ্রতুল হলেও সহযোগিতা করে। তবু এ সকল মানবিক বিপর্যয় রোধ হচ্ছিল না। ৩রা ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এলেন কলকাতার এক জনসভায়। ভাষণের মাঝখানে তার কাছে সংবাদ এল ভারতের পশ্চিম সীমান্তে পাঠানকোট, শ্রীনগর, অমৃতসর ইত্যাদি স্থানে পাকিস্তান বিমান হামলা করেছে। জনসভা দ্রুত শেষ করে তিনি ফিরে গেলেন দিল্লি এবং গভীর রাতে অর্থাৎ ৪ ডিসেম্বরে ভারতে জরুরি অবস্থা জারি করেন। পাকিস্তান ভারতের বিরুদ্ধে দুপুর ১টায় সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। ডায়েরিতে আছে, গেরিলারা সকল সেক্টরে পাকিস্তানকে কোণঠাসা করে দেশের অভ্যন্তরের দিকে এগিয়ে আসছে। সিলেটের শমশেরনগর এবং বিমানঘাটি মুক্তিযোদ্ধাদের দখলে আসে। এদিকে ভারতের ইস্টার্ন কমান্ডিং ফোর্সের সাথে বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়। পরবর্তীতে যৌথ বাহিনীর মিলিত চেষ্টায় বাংলাদেশ পাকবাহিনীর দখল থেকে মুক্ত করার যুদ্ধে সম্পৃক্ত ছিল। এদিকে খবর পাওয়া যায়, একই দিনে ঢাকায় পাকবাহিনীর 4টি বিমান ও যশোরে 3টি বিমান ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক নানা নাটকীয়তার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আরও গতি পায়। প্রতিটি অঞ্চল একে একে মুক্ত হতে শুরু করে। ৬ ডিসেম্বর তারিখে ঢাকার বিমানঘাঁটি যৌথ বাহিনীর হাতে ধ্বংস হয়। যশোর সেক্টরে ৩১ বার বিমান হামলায় পাকবাহিনীর আত্মসমর্পণ প্রায় সুনিশ্চিত হয়ে যায়। একই দিনে বেলা ১১:৩০ খবরে জানা গেল ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বিরামহীন যুদ্ধ তখন রণাঙ্গনে। যশোরের কোটচাঁদপুর, ঝিনাইদহ, কালীগঞ্জ সর্বত্র মুক্তিযোদ্ধারা পাকসেনাদের পর্যুদস্ত করে শহর অভিমুখে যাত্রা শুরু করে। ৭ ডিসেম্বর প্রাচ্যের স্টালিনগ্রাদ খ্যাত যশোর ক্যান্টনমেন্টের পতন ঘটে। একটি জাতির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাকে বানচাল করার উদ্দেশ্যে যে গণহত্যা প্রকল্প গ্রহণ করেছিল পাকিস্তান, ১৬ ডিসেম্বর ১৯৭১ বিপুল সেনা সদস্য নিয়ে যৌথ বাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে।
একে একে দেশের সকল এলাকা থেকে পাক বাহিনীর আত্মসমর্পণ ঘটতে থাকে। এদিকে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতার বিজয় উল্লাস বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে। একদিকে বিজয়ের আনন্দ ও অপরদিকে স্বজন হারানোর বেদনা মিশ্রিত অব্যক্ত শব্দ বাতাসে ভাসতে থাকে। সবার মনে তখন একই প্রশ্ন, বঙ্গবন্ধু কোথায়? পাকিস্তান সব দিক থেকে ব্যর্থ হয়ে শেষ তুরুপের তাস হিসেবে বঙ্গবন্ধুকে ব্যবহার করবে না তো? এ ধরনের নানা গুঞ্জন তখন ৭ কোটি বাঙালির মনে। জনতার বাঁধ ভাঙা বিজয় ও পূর্ব রণাঙ্গনে তাদের আত্মসমর্পণের প্রতিশোধ নিতে গিয়েও পাকিস্তান তার ৯৩,০০০ সেনাবাহিনীর অস্তিত্বের স্বার্থেই অবশেষে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্ত করে। মুক্ত হয়েই তিনি লন্ডন অভিমুখে রওনা দেন। এরপর ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু দিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সৃষ্টি হল স্বাধীন বাংলাদেশের বাঙালি জাতির নতুন যাত্রা।